আচ্ছা, বোর্ডের দিকে তাকাও। আজকে আমরা দেখবো যে চতুর্থ অধ্যায়ের অর্থের সমমূল্য চ্যাপ্টারের সূত্র 3-4। সূত্র 3-4 হচ্ছে তোমার ওই চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় বর্তমান মূল্য নির্ণয়, ভবিষ্যৎ মূল্য নির্ণয়। ঠিক আছে, তো আগে চক্রবৃদ্ধি প্রক্রিয়াটা কি সেটা আগে বুঝায়। চক্রবৃদ্ধি প্রক্রিয়া হচ্ছে যে ব্যাংক যখন বছরে একাধিকবার সুদ দিবে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় না যে বছরে একবার সুদ দেয়, অনেক সময় দেখা যায় যে ব্যাংক তোমার বছরে একাধিকবার দেয়। অনেক সময় দেখা যায় 3 মাস পর পর দেয়, 4 মাস পর পর দেয়, আবার দেখা যায় যে 6 মাস পর পর দেয়। এটাকে বলা হয় কি চক্রবৃদ্ধি। আবার তোমার প্রতি মাসেও সুদ দেয়। একটা নির্দিষ্ট হারে ব্যাংক যখন বছরে একাধিকবার সুদ দিবে, এই প্রক্রিয়াকে বলা হয় কি চক্রবৃদ্ধি প্রক্রিয়া বা চক্রবৃদ্ধি বাট্টাকরণ যাকে আমরা বলে থাকি। এখন চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় সুদকে বিভিন্ন ভাবে উল্লেখ করা হয় থাকে। অনেক সময় লেখা থাকে কি যে দ্বিমাসিক হারে লেখা থাকে, দ্বিমাসিক। দ্বিমাসিক দ্বিমাসিক মানে কি 2 মাস অন্তর অন্তর সুদ দিবে। 2 মাস অন্তর অন্তর সুদ দেওয়া মানে কি, তাহলে এক বছরে কয় মাস হয়? এক বছরে 12 মাস, তাই না? এক বছরে যদি 12 মাস হয় তাহলে দ্বিমাসিক সুদে যদি সুদ দেয়, তাহলে 2 মাস পর পর সুদ দিলে এক বছরে কয়বার দিবে? 6 বার। যদি অঙ্ক 5 বছরের হয়, তাহলে যদি এক বছরে 6 বার দেয় তাহলে 5 বছরে কয়বার দিবে? 30 বার। একইভাবে তোমার লেখা হয় ত্রিমাসিক। ত্রিমাসিক ত্রিমাসিক মানে কি? ত্রিমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর। এখন যদি 3 মাস পর পর সুদ দেয় তাহলে এক বছরে 12 মাস। 3 মাস পর পর যদি সুদ দেয় তাহলে এক বছরে দিবে 4 বার, 3 4 12। যদি 5 বছর অঙ্ক হয় তাহলে কয়বার দিবে? এক বছরে 4 বার হলে 5 বছরে 20 বার। 4 5 20, এক বছরে 4 বার না। এরপরে আবার অনেক সময় লেখা থাকে ষান্মাসিক। ষান্মাসিক ষান্মাসিক এরকম। ষান্মাসিক মানে হলো 6 মাস অন্তর অন্তর। 6 মাস অন্তর অন্তর যদি সুদ দেয় তাহলে এক বছরে 12 মাস, তাহলে বছরে 2 বার। আর যদি 5 বছর অঙ্ক হয় তাহলে কয়বার দিবে? 10 বার। 5 বছরে 10 বার সুদ দিবে। এই চক্রবৃদ্ধি সংখ্যাকে প্রকাশ করা হয় এম দ্বারা। বিদায় এখানে সূত্রে তোমরা খেয়াল করো যে এখানে একটা এম চলক আছে, তাই না? তো এই সূত্রটাকে বোঝানোর জন্য আমি 2টা অঙ্ক নিয়েছি, বোর্ডের দিকে খেয়াল করবা। প্রথম সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু নির্ণয়। ফিউচার ভ্যালু সমান সমান এই ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু। এই ফিউচার ভ্যালু তোমার বিগত ক্লাসে যখন সূত্র 1 2 এর ক্লাস করানো হয়েছে তখন এগুলোর ফুল মিনিং গুলো এখানে বলে দেওয়া হয়েছে বাংলায়। ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে, ইন্টারেস্ট রেট, এগুলা ঠিক আছে। এন দিয়ে বছরের সংখ্যা বোঝায়, এন দিয়ে চক্রবৃদ্ধির সংখ্যা বোঝায়। এগুলো পূর্বের ক্লাসে বলে দেওয়া আছে। তোমরা যদি পূর্বের ক্লাসটা না দেখে থাকো তাহলে দেখে নিবা, ঠিক আছে। তো এই ক্লাসে আমি ডাইরেক্টলি সূত্রটা নিয়ে নিচ্ছি, তোমরা এইভাবে পরীক্ষার হলে সূত্রটা লিখবা। তো এই সূত্রটা খালি বোঝানোর জন্য বেসিক 2টা অঙ্ক নিচ্ছি। তো এটার সাথে জড়িত অ্যাডভান্স 2টা অঙ্ক বা 3টা অঙ্ক বা সৃজনশীল সমাধান পরবর্তী ক্লাসগুলোতে করাবো। আগে আমরা এই চক্রবৃদ্ধি কি এবং কিভাবে এটা গণনা করা হয় সেটা আগে শিখে নিই। যেমন দেখো বলা হচ্ছে সূত্রে এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম। তাহলে এর সাপেক্ষে উদাহরণ যদি 1 দেখো, যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখো, মানে 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা যদি ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে। বছরে 12 বার চক্রবৃদ্ধি মানে কি 1 মাসে 1 বার, তাহলে বছরে 12 বার। এবং টাকা রাখবে কয় বছরের জন্য? 1 বছর। দেখো বছরে, তাই না? তাই এই যে 1 বছর পর তুমি কত টাকা পাবে। তাহলে 1 বছরে ব্যাংক প্রতি মাসে কত পার্সেন্ট সুদ দিবে? 10% হারে সুদ দিবে। এইভাবে বছরে কয়বার দিবে? 12 বার দিবে। তো এটা সমাধানের জন্য আগে যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখে নিব। যেমন প্রেজেন্ট ভ্যালু আগে লিখবো, দেওয়া আছে পিভি সমান সমান কত? 100 টাকা। আর
ইন্টারেস্ট রেট দেওয়া আছে 10%, তাই না? আয় সমান সমান 10%, বা দিয়ে 10কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে 0.1 আসবে। এরপরে এন, এন সমান সমান কয় বছর দেওয়া আছে? 1 বছর। বছরের সংখ্যা পরিবর্তন হতে পারে, 5 বছর, 10 বছর, 20 বছরও হতে পারে। আর এম সমান সমান চক্রবৃদ্ধির সংখ্যা, দেখো বছরে 12 বার এখানে উল্লেখ করে দিচ্ছে, কিন্তু অ্যাডভান্স অঙ্কগুলোতে উল্লেখ করা থাকে না, আমাদেরকে বের করে নিতে হয়, ঠিক আছে? তাহলে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কত? 12 বার। এখন আমরা যদি অঙ্কটা করি, আমরা জানি এটার এফবি সমান সমান কত হবে, ফিউচার ভ্যালু সমান সমান কত হবে। আমরা জানি চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্র কি? এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম পাওয়ার এন ইন্টু এম। এরপরে বাদিয়ে লিখবো এফভি সমান সমান পিভি কত? 100 টাকা, 1 যোগ ইন্টারেস্ট রেট কত? 0.1, আর বছরের চক্রবৃদ্ধি সংখ্যা 12, আর বছরের সংখ্যা 1 ইন্টু 12। আর একটা লাইন আমরা ভেঙে নিব, এফবি সমান সমান 100 ইন্টু 1 যোগ 0.1 ভাগ 12 ইন্টু 12 1 কে 12। এই পুরোটা তোমরা ক্যালকুলেটরে তুলে দিবা, তাহলে উত্তরটা পেয়ে যাবে। এফবি সমান সমান যদি ক্যালকুলেটর করি, $110। এটা তোমাদের বইয়েরই অঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, 110 টাকা 47 পয়সা আমাদের ওটাই আসছে, 110 টাকা 47 পয়সা। আরো সামথিং আসতে পারে, যদি তোমরা চাও তাহলে প্রায় লিখে দিতে পারো, ঠিক আছে? তো এটাই হচ্ছে 100 টাকার চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় 1 বছর পরে ভবিষ্যৎ মূল্য 110 টাকা, তাই না? এখন এই যে যেভাবে অঙ্কটা করেছি তোমরা পরীক্ষার খাতায় এভাবে করলে হবে, ঠিক আছে? এবার দেখো সূত্র 3, সূত্র 4। সূত্র 4 হচ্ছে চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় বর্তমান মূল্য নির্ণয়। তো এটা সূত্র হচ্ছে এফবি ডিভাইড বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এম ইন্টু এম। তো সংখ্যা একই, এফবি সমান সমান হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর পিভি সমান সমান ফিউচার ভ্যালু, আর এম মানে চক্রবৃদ্ধি সংখ্যা, আর এন মানে বছরের সংখ্যা, আর আই মানে সুদের হার। তো এটার জন্য দেখো একটা অঙ্ক নিয়েছি, 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও। হ ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে, তাহলে বর্তমানে তোমাকে খ ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? তাহলে দেখো খ ব্যাংকের প্রস্তাব কি ছিল? খ ব্যাংকের প্রস্তাব হচ্ছে মাসিক সুদ 9.5% হারে, তাই না? এবং কয় বছর পরে তুমি 50,000 টাকা পেতে চাও? 5 বছর পর তুমি 50,000 টাকা পেতে চাও। তাহলে এই মর্মে তোমাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে সেটাই তো জানতে চাওয়া হয়েছে, তাই না? কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে এখানে দেখো ভবিষ্যৎ মূল্য 50,000 দেওয়া আছে, সময় এন সমান 5 বছর দেওয়া আছে, সুদের হার 9.5% এবং চক্রবৃদ্ধি সংখ্যা মাসিক, তাই না? তাহলে এখন এখানে খেয়াল করো, 5 বছরের অঙ্ক মাসিক সুদে, তাহলে এক মাসে যদি 9.5% সুদ দেয় তাহলে 1 বছরে 12 মাস, তাহলে 1 বছরে সুদ দিবে কয়বার? 12 বার, তাহলে চক্রবৃদ্ধি সংখ্যা 12। এভাবে করে 5 বছরে কয়বার সুদ দিবে? 12 পাঁচে 60 বার সুদ দিবে, তাই না? তো আগে যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। লিখবো দেওয়া আছে 5 বছর পর 50,000 টাকা, তাই না? তাহলে ফিউচার ভ্যালু সমান সমান কত? 50,000 টাকা।
আর ইন্টারেস্ট রেট কত? আই সমান সমান 9.5%। বাদ দিয়ে 9.5 যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 0.095। 0.095। আর n সমান সমান হচ্ছে 5 বছর। আর চক্রবৃদ্ধি সংখ্যা m সমান হচ্ছে 12, তাই না? বছরে 12 বার, ঠিক আছে? তাহলে পিভি সমান সমান কত হবে? প্রেজেন্ট ভ্যালু সমান সমান কত হবে? এখন এখানে লিখবো, আমরা জানি পিভি সমান সমান এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এম ইন্টু এন। বাদ দিলে পিভি সমান সমান ফিউচার ভ্যালু কত আছে? 50,000 টাকা, ডিভাইডেড বাই 1 প্লাস ইন্টারেস্ট রেট 0.095 ডিভাইড বাই চক্রবৃদ্ধি সংখ্যা 12 আর পাওয়ার এম ইন্টু এন, তাহলে 12 ইন্টু 5 বছর। তাহলে বাদে এক লাইন ভেঙে নিব। পিভি সমান সমান 50,000 ডিভাইডেড বাই 1 যোগ 0.095 ডিভাইডেড বাই 12, আর হচ্ছে 12 কে 5 গুণ করলে হবে 60। তাহলে সুতরাং পিভি সমান সমান, এই পুরোটাকে ক্যালকুলেটরে তুলে দাও। দেখো কত আসতেছে। ভুল আনসার আসলো নাকি দেখি। ও, আমরা একটু ভুল তুলেছি, ঠিক আছে, আরেকবার ক্যালকুলেট করি। 50,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.095 ডিভাইডেড বাই 12 আর পাওয়ার হচ্ছে 60, 31,152 টাকা, ঠিক আছে? এই যে মিলেছে, 31,152 টাকা 46 পয়সা। 31,152 টাকা 46 পয়সা। এটাও তোমাদের বইয়ের অঙ্ক, পৃষ্ঠা 46। বাট এর সাথে আরেকটা অঙ্ক অ্যাড করা আছে। দুইটা অঙ্কের পার্থক্য দেওয়া আছে, বাট শুধু চক্রবৃদ্ধির প্রক্রিয়া বর্তমান মূল্য নির্ণয়ের জন্য আমি এই প্রশ্নটা একটু কেটে নিচ্ছি, ঠিক আছে? তো সামনের ক্লাসে এই দুইটা সূত্র কম্পারিজন করে অঙ্কগুলা করাবো, ঠিক আছে? যে যেমন হতে পারে যে দুইটা ব্যাংক প্রস্তাব দিবে, একটা সরল সুদ একটা চক্রবৃদ্ধি সুদ, কোন ব্যাংকে টাকা রাখা যুক্তিযুক্ত হবে, ঠিক আছে? এরকম ধরনের কিছু ক্রিটিক্যাল টাইপের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তো তোমরা এই কোশ্চেনটা একটু পরিবর্তন করে করে নিয়ে আসার চেষ্টা করবা এসডব্লিউ আকারে। যেমন এরকম টাইপের করবা দুইটা, এরকম টাইপের করবা দুইটা। সাপোজ ধরে নাও এখানে 10% আছে, তোমরা 20% দিয়ে দিবা বা 15% দিয়ে দিবা। 100 টাকা আছে, 200 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যা পারো দিবা। তারপরে বলা হচ্ছে তুমি জানো যে বছরে 12 বার, তাহলে এখানে লিখতে পারো যে বছরে 4 বার চক্রবৃদ্ধি হবে। 1 বছর পরে এখানে 5 বছর পরে লাগিয়ে দিবা। সেম ভাবে এটাও পরিবর্তন করে নিয়ে আসবা। তার মানে এটা থেকে দুইটা করবা, এটা থেকে দুটা এসডব্লিউ থাকবে, ঠিক আছে?